আচ্ছা, এবার অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এটা একটা আলাদা ভিডিও করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে পরমাণুর মডেল। যাকে অ্যাটমিক মডেলও বলা হয়। অ্যাটমিক মডেল। এখানে ব্যাপারটা কি হচ্ছে, যখনই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত কিছু আবিষ্কার হয়ে গেছে, বা বলতে পারি নিউটন আবিষ্কারের আগেও কিছু বিজ্ঞানী, কিছু সায়েন্টিস্ট পরমাণুর নিউক্লিয়াস, প্রোটন, ইলেকট্রন কিভাবে থাকে, নিউট্রন কিভাবে থাকে, এই নিয়ে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, অনেক মডেল তারা প্রস্তাব করেছে। তার মধ্যে একদমই প্রথমে যে মডেলটা ছিল সেটা ছিল জে জে থমসনের মডেল। জে জে থমসনের কি মডেল, যেটা আমরা মাধ্যমিক লেভেলেই পড়েছি, পাম পুডিং মডেল। পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলও বলা হয়, ওয়াটারমেলন মডেল। সেটা কীরকম ছিল, যে যে থমসনের মডেলটা, যেটা বইতে পাবে না তুমি, সেটা যে যে থমসন বললেন তখন নিউটন আবিষ্কার হয়নি, প্রোটন আবিষ্কার হয়েছে শুধুমাত্র, আর ইলেকট্রন আবিষ্কার হয়েছে। উনি বললেন যে প্রোটনগুলো এরকমভাবে, একটা মৌলের ক্ষেত্রে প্রোটনগুলো এরকম চাকতির মতো থাকে, প্রোটনগুলোকে একটা পজিটিভ চাকতি ভেবেছে, আর ইলেকট্রনগুলো সেখানে এরকমভাবে গ্রথিত অবস্থায় থাকে ইলেকট্রনগুলো। দেখো এটা অনেকটাই কেক এ কিশমিশ বা চেরি বা কাজু যেমন পুডিং করা থাকে, বসানো থাকে, সাজানো থাকে, সেরকম একটা মডেল। বা বলতে পারি তরমুজ বা ওয়াটারমেলনকে যদি আমি অর্ধেক কেটে দিই, তাহলে সেইটা দেখতে এরকমই হবে, যেখানে বীজগুলোকে ইলেকট্রন আর ওই তরমুজের ফালিটাকে বলা হচ্ছে প্রোটন। ঠিক আছে, এরকম একটা মডেল দিয়েছিলেন উনি। এই মডেলগুলো কিন্তু বেশি দিন থাকেনি। কেন থাকেনি? কিন্তু এইখানে নিউটনের কথা উনি কিছু বলেনি। এই মডেলটা আবার 2D মডেল, 2 ডাইমেনশনাল মডেল। তাহলে এই মডেলটা বাতিল হয়ে যায়, যে যে থমসনের এই মডেলটা বাতিল হয়ে যায়, যেহেতু তিনি ইলেকট্রন প্রোটন আবিষ্কারের অনেক বড় ভূমিকা পালন করেছিলেন। ইলেকট্রনকে তো আবিষ্কার ওনারই কথা বলা হয়, যে যে থমসনেরই কথা বলা হয়। তো সেই জন্য এটা বাতিল হয়ে যায়, যেহেতু নিউটনের কোনো ব্যাপার এখানে নেই। আমাদের বইতে যেটা দেওয়া আছে পরমাণুর মডেল, রাদারফোর্ডের পারমাণবিক মডেলটা দেওয়া আছে। আর এইটাই ভালো করে পড়তে শুরু করবে, এখান থেকে মডেল থেকে কোশ্চেন দেয়। রাদারফোর্ডের পারমাণবিক মডেল, রাদারফোর্ড নামটা আমরা শুনেছি অনেকবার। পারমাণবিক মডেল। আচ্ছা, এই মডেলটা উনি একটা পরীক্ষা করে এই মডেলটা প্রস্তাব করেছিলেন। সেই পরীক্ষাটা আমরা অনেক আগেও পড়েছি, মাধ্যমিক লেভেলেও পড়েছি আমরা। আর এই পরীক্ষাটার নাম ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। দেখো যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছে, 3টে ধাপের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। প্রথম ধাপটাই হচ্ছে এক্সপেরিমেন্ট, পরীক্ষা। দ্বিতীয় ধাপটা হচ্ছে অবজারভেশন, পর্যবেক্ষণ। আর তৃতীয় ধাপটা হচ্ছে সিদ্ধান্ত বা ইনফারেন্স। এই 3টে জিনিস নিয়ে কিন্তু সায়েন্স এগিয়ে যাচ্ছে। প্রথমে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই পরীক্ষা নিরীক্ষা থেকে কিছু
অবজারভেশন বা কিছু ফল আমরা পাই, আর সেই ফল বা সেই অবজারভেশন থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত, এরকম ভাবেই কিন্তু সায়েন্স এগিয়ে যাচ্ছে। তাহলে রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিলেন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে, সেখানে একটা পরীক্ষা করা হয়েছিল, সেই পরীক্ষা থেকে কিছু ফলাফল তিনি পেয়েছিলেন, সেই রেজাল্ট থেকে বা ফলাফল থেকে বা পর্যবেক্ষণ থেকে তিনি কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন। এই সিদ্ধান্তগুলো থেকেই তিনি একটা মডেল প্রস্তাব করেছিলেন। তাহলে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি ছিল? পরীক্ষাটা আগে জেনে নিই, পরীক্ষাটা কি ছিল। আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বলা হয়, আর এইখানেই কিন্তু নিউক্লিয়াসের আবিষ্কার হয়, এই কথাটাও লিখে রাখবে, নিউক্লিয়াসের আবিষ্কার। তাহলে প্রথম নিউক্লিয়াসের যিনি আবিষ্কার করলেন, নিউক্লিয়াস ব্যাপারটা কি, সেটা কিন্তু রাদারফোর্ড। নিউক্লিয়াসের আবিষ্কার, ডিসকভারি অফ নিউক্লিয়াস। পরীক্ষাটা বলছি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। 1911 সালে বা 11 খ্রিস্টাব্দে এই পরীক্ষাটা তিনি করেন। রাদারফোর্ড কি করেন, একটা বায়ুশূন্য আবদ্ধ নলের মধ্যে একটা পাতলা সোনার পাত নেন। আচ্ছা, সোনার পাতটা কতটা পাতলা? অনেকটাই পাতলা, সেটা 0.004 মিলিমিটার পাতলা একটা সোনার পাত নেন। ঠিক আছে, এই পাতটা না একটা স্ট্যান্ডে দাঁড়ানো আছে, সোনার পাত, গোল্ডের একটা পাতলা পাত। আর এই পাতলা পাতের ওপরে তিনি আলফা কণা দিয়ে আঘাত করতে শুরু করেন। আলফা কণা একটা ব্লকের মধ্যে, লেডের ব্লকের মধ্যে একটা আইসোটোপ নেন, যে আইসোটোপ থেকে সবসময় কি বেরোচ্ছে? সবসময় বেরোচ্ছে আলফা কণা। রেডিয়াম কার্বাইডের বা রেডিয়াম সি এর একটা আইসোটোপ নেন, যেটা তেজস্ক্রিয় আইসোটোপ। এই আইসোটোপটা তেজস্ক্রিয় আইসোটোপ। আর রেডিয়াম কার্বাইড যেটাকে বলছি আমি, এটা বিসমাথের একটা মৌল, Bi84 214 214 বিসমাথ। তুমি যদি RAC গুগল সার্চ করো তাহলে এই মৌলটাকে দেখাবে। এই RAC, এই মৌলটা থেকে, এই তেজস্ক্রিয় মৌলটা থেকে, আইসোটোপ থেকে সবসময় আলফা কণা নির্গত হয়, আলফা কণা নির্গত হয়। আলফা কণা আমরা জানি, আলফা কণা হচ্ছে 4 হিলিয়াম, যার ভর সংখ্যা হচ্ছে 4, মাস আর প্রোটন সংখ্যা হচ্ছে 2। আলফা কণা বেরোচ্ছে। সেই আলফা কণাটাকে তিনি একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করাচ্ছিলেন, এখান থেকে বের করছিলেন। ঠিক আছে, যে সেইটা এই সোনার পাতটাকে গিয়ে ধাক্কা দিত। আচ্ছা, সোনার পাতের পেছন দিকে একটা পাতলা পর্দা উনি রেখেছিলেন, সেই পাতলা পর্দাটাতে জিঙ্ক সালফাইডের ZNS এর প্রলেপ দেওয়া ছিল, বা বলতে পারি জিঙ্ক সালফাইডের পর্দা বলতে পারি। অ্যাকচুয়ালি কি আছে, এই পর্দার মধ্যে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে। আর এইটা কি করেছে, সোনার পাতটা পেছন দিকে রেখেছে। এটা সোনার পাত, যেটা খুব পাতলা, 0.00 তিনটে জিরো আছে, 0.0004 মিলিমিটার। আর এখান থেকে একটা আইসোটোপ নিয়েছেন রেডিয়াম সি, যেটা অ্যাকচুয়ালি কি বিসমাথের একটা পরমাণু। সেখান থেকে আলফা কণা নির্গত হচ্ছে, সেই আলফা কণাটা এই ফিল্টারের মধ্যে দিয়ে ছিদ্রযুক্ত লেডের প্রলেপ দেওয়া একটা ফিল্টার, লেডের পাতলা প্রলেপ দেওয়া একটা ফিল্টার, সেখান থেকে আলফা কণা গিয়ে এইখানে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, এটা পরীক্ষা। আচ্ছা, ধাক্কা দিয়ে
এই জিঙ্ক সালফাইড পর্দা আছে, সেই জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে পড়ছে। এটা এক্সপেরিমেন্ট। আর এই পুরো ঘটনাটা একটা বায়ু শূন্য নলের মধ্যে ঘটছে, কোনো বায়ু নেই ভেতরে। এইটা হয়ে গেল তার পরীক্ষা। এইখান থেকে তিনি কিছু পর্যবেক্ষণ পেলেন। এক্সপেরিমেন্ট যতগুলো পেয়েছেন তার মধ্যে তিনটে এক্সপেরিমেন্ট বলছি, অবজারভেশন যতগুলো পেয়েছেন তার মধ্যে তিনটে বিশেষ অবজারভেশন, তিনটে গুরুত্বপূর্ণ অবজারভেশন। সেই অবজারভেশন হচ্ছে, 1 নাম্বার পর্যবেক্ষণ, যে অধিকাংশ আলফা কণা ধাতব পাত ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে। এখানে পাতলা পাতটাকে একটু লম্বা করে দিই। সোজা বেরিয়ে যাচ্ছে, বেশিরভাগ সোজা গিয়ে কি হচ্ছে, ধাক্কা দিচ্ছে ওই জিঙ্ক সালফাইডের পর্দায় ধাক্কা দিচ্ছে। ম্যাক্সিমাম কণা জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে সোজা গিয়ে ধাক্কা দিচ্ছে, 1 নাম্বার। আচ্ছা, এইখান থেকে আমি সিদ্ধান্তগুলো বলতে বলতে থাকি। এই যে বেশিরভাগ আলফা কণাই সোজা বেরিয়ে গিয়ে ধাক্কা দিচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দায়, আর যখনই জিঙ্ক সালফাইডের পর্দায় আলফা কণা ধাক্কা দিচ্ছে তখন একটা উজ্জ্বল স্ফুলিঙ্গের সৃষ্টি হচ্ছে, উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হচ্ছে। এই পর্দার সাথে আলফা কণা যখনই ধাক্কা দিচ্ছে তখন ওই ঝালাই করে, দেখবে তোমার দোকানে দেখেছো ঝালাই করে মেশিন দিয়ে ছিটকে ছিটকে ফুলকির মতো বেরোয় না, আগুনের ফুলকিগুলো, সেরকম একটা ফুলকি বা স্ফুলিঙ্গের সৃষ্টি হবে যখনই ওই পাতলা পর্দায় ডাইরেক্ট গিয়ে ধাক্কা খাবে। আচ্ছা, আর দ্বিতীয়, এটা প্রথম অবজারভেশন। তাহলে এখান থেকে সিদ্ধান্তটা কি পাচ্ছেন ইনি এখান থেকে যে সিদ্ধান্ত পাচ্ছেন, যেহেতু পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, বেশিরভাগ স্থান কি ফাঁকা, তাই সোজা গিয়ে কোনো জায়গায় বাধা পাচ্ছে না। আলফা কণা একটা ভারী কণা, তো আলফা কণার ভর বুঝতে পারছো, 4 একক ভর আছে। তাহলে আলফা কণা ভারী একটা কণা, সোজা গিয়ে কোনো বাধা পাচ্ছে না, বাধা পাচ্ছে না বলে সোজা গিয়ে ধাক্কা দিচ্ছে, কোথাও আটকাচ্ছে না সে। তাহলে পরমাণুর ভেতর দিয়ে যখন আলফা কণা, ভারী আলফা কণা যাচ্ছে, তখন সেই আলফা কণা কিন্তু কোনো বাধা না পেয়েই সোজা বেরিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় অবজারভেশন যেটা পেয়েছে, দ্বিতীয় পর্যবেক্ষণ যেটা পেয়েছেন উনি, যে সামান্য কিছু আলফা কণা অল্প কোণে বিক্ষিপ্ত হয়ে পাদ ভেদ করে বেরিয়ে যাচ্ছে, অল্প কোণে বিক্ষিপ্ত হচ্ছে। এটা কি হচ্ছে, এরকম ভাবে একটু বিক্ষিপ্ত হচ্ছে, অল্প একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, অল্প কোণে অ্যাঙ্গেলে, সোজা না গিয়ে একটু বেঁকে যাচ্ছে হালকা কিছু কিছু কণা। তার মানে যে অল্প সংখ্যক কণা বেঁকে যাচ্ছে, অল্প একটু কোণে বিক্ষিপ্ত হচ্ছে, তারা নিশ্চয়ই আলফা কণা পজিটিভ আধান যুক্ত আছে, 2 একক ধনাত্মক আধান যুক্ত আছে। তাহলে সে নিশ্চয়ই কোনো ধনাত্মক আধানের কাছাকাছি যাচ্ছে আর বেরিয়ে চলে যাচ্ছে, বেঁকে চলে যাচ্ছে। এটা আমি আর একটা ছবি আঁকবো, তখন সেটা আরো ক্লিয়ার হবে যে কেন বেঁকে যাচ্ছিল। কিছু সংখ্যক অল্প কণা ধনাত্মক আধানযুক্ত আলফা কণা কেন বেঁকে যাচ্ছিল, নিশ্চয়ই তার সামনে কোনো ধনাত্মক আধান আসছে, তবেই তো সে বেঁকে যাচ্ছে। তার মানে খুব অল্প জায়গা জুড়ে ধনাত্মক আধানটা আছে, অবশ্যই কোনো ভারী বা ধনাত্মক আধানযুক্ত পারমাণবিক অংশের কাছ দিয়ে এসে যাচ্ছে, তাই আলফা কণা হালকা একটু কোণে বিকর্ষণ ভাব বা বিচ্যুতি হচ্ছে। আচ্ছা, 3 নম্বর পর্যবেক্ষণ যেটা খুব ইম্পর্টেন্ট, অতি অল্প সংখ্যক কণা, প্রায় 20,000টা আলফা কণা যদি যায়, তার মধ্যে একটি আলফা কণা, 20,000-এর মধ্যে একটি, দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে 20,000-এর মধ্যে একটি আলফা কণা যেদিকে যাচ্ছে সেই দিকেই ফিরে চলে আসছে, মানে পুরো 180 ডিগ্রি কোণে ফিরে আসছে। কিছু কিছু 90 ডিগ্রিতেও আছে, কিন্তু 180 ডিগ্রি ফিরে আসছে কারা, 20,000-এর মধ্যে একটা কণা যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসছে। তার মানে বুঝতেই পারছো কত কম সম্ভাবনা আছে, 20,000-এর মধ্যে একবার সম্ভাবনা আছে যে সরাসরি সে কি করছে, ওই ধনাত্মক আধানের কাছে চলে যাচ্ছে আর সে ফিরে আসছে। সেই অল্প স্থান জুড়ে যে ধনাত্মক আধানটা আছে
তিনি সেটার নাম দিলেন নিউক্লিয়াস। অর্থাৎ কোনো পরমাণুর সমস্ত ধনাত্মক আধান বা সমস্ত পজিটিভ আধান একটা অল্প স্থান জুড়ে থাকে। সেই অল্প একটা স্থান অতি ক্ষুদ্র স্থান, যেটা একটা বিন্দুও আমি মনে করতে পারি। সেই সমগ্র ভর, পরমাণু সমগ্র ভর ওই বিন্দুতে কেন্দ্রীভূত থাকে। তাকে বলা হয় কেন্দ্রক, কেন্দ্রক বলা হয় বা নিউক্লিয়াস বলা হয়। তখন উনি আরেকটা মডেল বা একটা ছবি আঁকলেন পরমাণুর নিউক্লিয়াসের, আরেকটা ছবি আঁকলেন যে এরকম ভাবে, এই ছবিটা আমি ছোট করে এঁকে দিচ্ছি। কেন, এইটা হচ্ছে তোমার ধনাত্মক আধান নিউক্লিয়াস, যেখানে সমস্ত প্রোটন আর নিউট্রন থাকে। তখন নিউট্রন আবিষ্কার হয়নি, প্রোটন সেখানে থাকে। আর একে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে, এগুলো আমরা জানি। তখনও কিন্তু আবিষ্কার হয়নি এই মডেল কিভাবে থাকে। এবার দেখো, বেশিরভাগ স্থান ফাঁকা তুমি দেখতেই পাচ্ছ। এটা ভেবে নাও সোনা বা এই পাতটার নিউক্লিয়াসকে দেখানো হচ্ছে, মডেলটাকে দেখানো হচ্ছে, একটা পরমাণুর মডেলকে দেখানো হচ্ছে, একটা। তাহলে এখানে অনেকগুলো আলফা কণা যাচ্ছে। বেশিরভাগ আলফা কণা কি সোজা বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে সোজা? কারণ নিউক্লিয়াস কেন্দ্রে আছে, তার চারিপাশে তো ইলেকট্রনগুলো আছে। ইলেকট্রনের ভর তো নগণ্য, আমি আগেও দেখিয়ে নিয়েছি যে ইলেকট্রনের কোনো ভরই নেই, নগণ্য বা শূন্য ধরা হয়। তাহলে এই যে ধনাত্মক আধানযুক্ত আলফা কণাগুলো যাচ্ছে, সেই আলফা কণাগুলো সোজা বেরিয়ে যাবে। এখান থেকে প্রথম সিদ্ধান্ত নিল যে বেশিরভাগ স্থানই ফাঁকা। কিছু সংখ্যক কণা, যেমন এইখান থেকে এসে এই জায়গায় চলে এলো, সে একটু বেঁকে যাবে। এইখান থেকে এসে একটু বেঁকে যাবে। তাহলে যারা নিউক্লিয়াসের কাজ ঘেঁষে এই ধনাত্মকের কাছাকাছি এসে যাচ্ছে, তারা কিন্তু একটু অল্প কোণে বেঁকে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় মানে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, একদম অল্প সংখ্যক কণা, মানে 20,000-এর মধ্যে একটা, মানে বুঝতেই পারছো কত কম সংখ্যক কণা, যে পথে যাচ্ছে একদম নিউক্লিয়াসের সাথে সোজাসুজি তার ইন্টারাকশন হচ্ছে, সেই পথেই সে ফিরে আসছে, 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে। তার মানে খুব অল্প স্থান, খুব ক্ষুদ্র স্থানে এই নিউক্লিয়াসটা আছে। যার আমি পরবর্তীকালে নিউক্লিয়াসের ব্যাস ক্যালকুলেশন করে জানতে পারি যে এই ব্যাসটা কত থাকে, নিউক্লিয়াসের ব্যাসটা মনে আছে কারো? হ্যাঁ, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার -15 মিটার। ঠিক আছে, বা 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। এটা নিউক্লিয়াসের ব্যাস। নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10 টু দি পাওয়ার -15 মিটার বা 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ব্যাস। আর এই পরমাণুটার ব্যাস জানো কত? পরমাণু, একটা পরমাণুর ব্যাস, একটা পরমাণুর ব্যাস কত? একটা পরমাণুর ব্যাস হচ্ছে 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বা 10 টু দি পাওয়ার -10 মিটার। এটা পরমাণুর ব্যাস আর এটা নিউক্লিয়াসের ব্যাস। কত গুণ ছোট? পরমাণুর ব্যাসের তুলনায় নিউক্লিয়াসের ব্যাস কত গুণ ছোট? 1 লক্ষ গুণ ছোট। পরমাণুর ব্যাস যদি 10 টু দি পাওয়ার -10 হয় মিটার, তাহলে নিউক্লিয়াসের ব্যাস 10 টু দি পাওয়ার -15, তার মানে 1 লক্ষ গুণ ছোট।
একটা পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা আরো ছোট। এটা যদি আমি সাপোজ ভাবি পরমাণু, তাহলে এর ব্যাস 10⁻⁻10 সেন্টিমিটার বা 10⁻10 মিটার, 10⁻8 সেন্টিমিটার। আর নিউক্লিয়াসের যে ব্যাসটা আছে, এই ছোট যে নিউক্লিয়াস, তার ব্যাস হচ্ছে 10⁻15 মিটার বা 10⁻13 সেন্টিমিটার। এটা কিন্তু পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে। তাহলে এই মডেলটা হচ্ছে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে এই মডেলটা রাদারফোর্ড দিলেন। রাদারফোর্ড গুছিয়ে নিজের মডেলটা বললেন, যেটা অনেক বড়। সেটা আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলবো। পরীক্ষায় তোমাকে দিল যে রাদারফোর্ডের পারমাণবিক মডেলটি লেখো, তাহলে এইগুলো লিখলে হবে না। যদি বলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি লেখো, তাহলে এই পরীক্ষাটা। যদি বলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে কি কি পর্যবেক্ষণ, কি কি সিদ্ধান্ত পাওয়া গেছে, তাহলে 3টে পর্যবেক্ষণ, 3টে সিদ্ধান্ত। আর যদি বলে পরমাণু মডেলটি লেখো, রাদারফোর্ডের পারমাণবিক মডেলটি লেখো, তাহলে তুমি কি লিখবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, যাদের কাছে বই আছে, তোমাদের কাছে বই আছে, নতুন বই আছে, দেখবে নতুন বইতে দেখবে এখানে পরীক্ষাটা দেওয়া আছে। এই পরীক্ষাটা রিডিং পড়ে নিলে একবার, এখানে পর্যবেক্ষণগুলো রিডিং পড়ে নিলে, এখান থেকে সিদ্ধান্তগুলো রিডিং পড়ে নিলে, এইটা হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেল। এইখানে মডেলটা দিয়েছে, বুঝতে পারছি ব্যাপারটা? এখানে মডেলটা দিয়েছে। আরো অনেক কিছু বলা আছে, আমি অত ডিটেলসে বলিনি, মেন মেন জায়গাগুলো বলে দিয়েছি। তাহলে রাদারফোর্ডের পারমাণবিক মডেল এখানে দেওয়া আছে, বই থেকে পড়বে 1 2 3 4 করে, আমি কয়েকটা বলে দিচ্ছি। পরীক্ষায় দিলে সমস্ত লিখতে দেবে না, কয়েকটা লিখে দিলেই হবে। নাম্বার দেখবে, সেই নাম্বারের উপর বেশ করে লিখবে। যত নাম্বার দেবে তার থেকে একটা বেশি পয়েন্ট লিখলেই হবে। যেমন প্রথমে আমি বলে দিলাম যে রাদারফোর্ডের যে পারমাণবিক মডেলটা ছিল, রাদারফোর্ডের মডেল দিচ্ছে। 1 নাম্বার, সেই মডেলে কি বলা আছে যে পরমাণুর দুটো অংশ আছে, একটা পরমাণুর দুটি অংশ। 1 নাম্বার কি? 1 নাম্বারকে বলা হয় নিউক্লিয়াস মহল বা নিউক্লিয়াস অঞ্চল। আর আরেকটা মডেল যেটা নিউক্লিয়াসের বাইরে, সেটাকে বলা হয় ইলেকট্রন মহল বা নিউক্লিয়াসের বহির্ভূত অঞ্চল, ইলেকট্রন মহল। মহল না বলে অঞ্চলও বলতে পারো। তাহলে এইটা একটু আগে ছবিটা পেলাম, এটা নিউক্লিয়াস অঞ্চল এইটুকুটা, আর এর বাইরে যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা হচ্ছে ইলেকট্রন অঞ্চল। তাহলে দুটো অঞ্চল বললেন রাদারফোর্ড। আচ্ছা, আর কি বললেন যে এগুলো পড়ে বইতে সব আছে, দেখবে পরমাণুর অভ্যন্তরে বা ভেতরে বেশিরভাগ স্থান ফাঁকা। বেশিরভাগ স্থান ফাঁকা আমরা জেনে গেলাম যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন যে কক্ষগুলোতে থাকে সেগুলো একটা নির্দিষ্ট কক্ষে থাকে, এগুলো পরবর্তীকালে জানতে পারবে। কিন্তু বেশিরভাগ স্থান ফাঁকা, কারণ সোজা বেরিয়ে গেছে কণাগুলো। আর কি জানলাম? পরমাণুর প্রায় সমগ্র ভর, সমস্ত ভর বা ধনাত্মক, সমস্ত ধনাত্মক আধান পরমাণুর অতি ক্ষুদ্র একটা স্থানে কেন্দ্রীভূত হয়ে থাকে, একে বলা হয় নিউক্লিয়াস বা কেন্দ্রক। এইখানেই ধনাত্মক আধানটা কেন্দ্রীভূত হয়ে থাকে, সমস্ত ভর। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কি জানলাম? যে পরমাণুর আকার প্রায় সমগ্র নিউক্লিয়াসের আকার, এই নিউক্লিয়াসের আকার প্রায় সমগ্র পরমাণুর থেকে খুবই ক্ষুদ্র। পরমাণুর আকার যদি 10⁻⁻8 সেন্টিমিটার হয় পরমাণুর ব্যাস, একটা পরমাণুর ব্যাস, এই পরমাণুর ব্যাস সাপোজ ভাবো এর ব্যাস, তাহলে নিউক্লিয়াসের যে ব্যাস আছে সেই নিউক্লিয়াসের ব্যাসটা কত হবে? 10⁻13 সেন্টিমিটার হবে। অনেক ছোট, প্রায় 1 লক্ষ গুণ ছোট। আচ্ছা, আর একটা কি, নিউক্লিয়াসের মোট যে ধনাত্মক আধান আছে আর ইলেকট্রনগুলোর মোট যে ঋণাত্মক আধান আছে সেটা সবসময় সমান হবে, এটাও উনি বললেন। মানে পরমাণু নিস্তরিত হবে। পরমাণু কি হবে? নিস্তরিত। ইলেকট্রন
যতগুলো থাকবে প্রোটন ততগুলো থাকবে, এটাই বলতে চাইছে। যতগুলো নিউক্লিয়াসে ধনাত্মক আধান থাকবে তার বিভিন্ন কক্ষে বাইরে ইলেকট্রন অঞ্চলে ততগুলো ইলেকট্রন থাকবে। আর কি থাকবে? নিউক্লিয়াস নিউক্লিয়াস আর কক্ষের ভেতরে যে ইলেকট্রনগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ বল, এটা খুব ইম্পর্টেন্ট 5 নম্বর পয়েন্টটা। এই যে ইলেকট্রন নিউক্লিয়াস আছে না, এটা নিউক্লিয়াস ধনাত্মক আধান, আর এইখানে যে ইলেকট্রনটা আছে, তাহলে এই ইলেকট্রন নেগেটিভ চার্জ আর এই নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ, এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল আছে, একে বলছি কুলম্বীয় আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বীয় আকর্ষণ বল। যেটা আমরা লিখছি এফ ই ফর ইলেকট্রোস্ট্যাটিক। তাহলে কুলম্বীয় আকর্ষণ বল, আর এই ইলেকট্রনটা যেহেতু দেখো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে এর একটা বেরিয়ে যাবার প্রবণতা থাকে বা এ একটা বাইরের দিকে আকর্ষণ বল অনুভব করে। এইটাকে কি বলা হয়? কেন্দ্রাতিক বল। এই বলটাকে বলা হয় কেন্দ্রাতিক, অর্থাৎ ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আর নিউক্লিয়াস তাকে আকর্ষণ করার চেষ্টা করছে। নিউক্লিয়াস তাকে আকর্ষণ করছে আর এই ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য একটা আকর্ষণ বল, বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার বল অনুভব করছে। এটাকে বলা হয় কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক গ। সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স, ফিজিক্সে পড়বে তোমরা। কেন্দ্রাতিক বল, এই সেন্ট্রিফিউগাল ফোর্স, এই যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন একটা বাইরের দিকে বল অনুভব করবে, এটাকে বলা হয় এফসি, সেন্ট্রিফিউগাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এরা পরস্পর সমান, এরা সমান বলেই ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে না বা নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা দিচ্ছে না। রাদারফোর্ড বললেন যে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে না বা নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা দিচ্ছেন না, এটা রাদারফোর্ড নিজের ব্যাখ্যা করে দিলেন। ঠিক আছে, তাহলে এই 5টা দিয়েছে, আরো বইতে তুমি পাবে, অনেকগুলো পাবে, সেই মেন 5টা আমি বলে দিলাম, এছাড়া আরো অনেক আছে। এইটা হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেল। পরবর্তীকালে এই মডেল বাতিল হয়ে যায়। কেন বাতিল হয়ে যায়? কিছু ত্রুটি পাবো, সেই ত্রুটিটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এইখানে এই মডেল পর্যন্তই থাকবে। তাহলে কি পেলাম মডেলটা? যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে দেখা গেল যে একটা সোনার পাত নিলাম, সেই সোনার পাতটা খুবই পাতলা ছিল, 0.004 মিলিমিটার ছিল, আর সেখানে রেডিয়াম কার্বাইড বা রেডিয়াম কার্বনের যেটা বিসমাতের একটা আইসোটোপ 214-84, সেখান থেকে সবসময় আলফা কণা নির্গত হয়। সেটা একটা ফিল্টারের মধ্যে দিয়ে যখন পাস করছি, যেটা লেডের প্রলেপ দেওয়া আছে, সেটা গিয়ে ধাক্কা দিচ্ছে সোনার পাতে, আর তার পেছনে আছে একটা জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়া আছে। ম্যাক্সিমাম কি হচ্ছে? ম্যাক্সিমাম আলফা কণা সোজা বেরিয়ে যাচ্ছে পাত ভেদ করে, এটা প্রথম পর্যবেক্ষণ। আর কি কিছু সংখ্যক কণা অল্প কোণে বিক্ষিপ্ত হচ্ছে, জিঙ্ক সালফাইডের পর্দায় ধাক্কা দিচ্ছে। আর একদম 20,000-এর মধ্যে একটা কণা যে পথে আসছে সেই পথেই, মানে যে পথে যাচ্ছে সেই পথে 180 ডিগ্রি কোণে বেরিয়ে ঘুরে চলে আসছে, যেটা আমি এই ছবির মাধ্যমে দেখালাম। বেশিরভাগ কণা কেন সোজা বেরিয়ে যাচ্ছে? এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে বেশিরভাগ স্থানই পরমাণুর ফাঁকা, অল্প সংখ্যক কণা কিছু কোণে বিক্ষিপ্ত হচ্ছে, কারণ সে নিউক্লিয়াসের কাছাকাছি আসছে। ধনাত্মক আলফা কণা ধনাত্মক নিউক্লিয়াসের কাছাকাছি আসছে বলে অল্প কোণে বিক্ষিপ্ত হচ্ছে, মানে খুব অল্প সংখ্যক জায়গা জুড়ে ধনাত্মক আধানটা আছে। আর তৃতীয় হচ্ছে যেটা 20,000-এর মধ্যে একটা কণা যেভাবে যাচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে চলে আসছে, তার মানে এই নিউক্লিয়াসটা সরাসরি ইন্টারাকশন হচ্ছে, তাহলে নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র একটা অঞ্চল নিয়ে আছে। সেই ক্ষুদ্র অঞ্চলটাকে বা সেই ক্ষুদ্র বিন্দুটাকে কেন্দ্রক বা নিউক্লিয়াস বলে, যার ব্যাস হচ্ছে 10⁻⁻15 মিটার বা 10⁻⁻13 সেন্টিমিটার, যেটা পরমাণুর ব্যাসের তুলনায় 1,00,000 গুণ ছোট। পরমাণুর ব্যাস কত? 10⁻10 মিটার বা 10⁻8 সেন্টিমিটার। এই সমস্ত পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত থেকে তিনি একটা মডেল দিলেন, যেই মডেলে আমি অনেকগুলো পয়েন্টের মধ্যে 5টা পয়েন্ট বললাম, মনে রাখবে, আরো মনে রাখতে পারো। প্রথম পয়েন্ট হচ্ছে দুটো অঞ্চল, পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস অংশ বা নিউক্লিয়াস মহল, যেখানে নিউক্লিয়াস বা প্রোটন থাকে, পরবর্তীকালে জানবো নিউট্রন থাকে।
আর একটা অঞ্চল হচ্ছে নিউক্লিয়াসের বাইরে অঞ্চল, যেটাকে বলছি কক্ষ, এটাকে বলা হয় কক্ষ। এটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীকালে। সেই কক্ষতে ইলেকট্রন থাকে, বিভিন্ন কক্ষে ইলেকট্রন থাকে। বেশিরভাগ স্থানই নিউক্লিয়াসের ফাঁকা। নিউক্লিয়াসে কেন্দ্রকের সাইজটা খুবই ছোট, তার ব্যাস কত ছোট বলেই দিলাম, পরমাণুর তুলনায় 1 লক্ষ গুণ ছোট। পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর কক্ষে ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই এরা নিস্তরিত হয়। আর একটা যেটা ইম্পর্টেন্ট বললাম, নিউক্লিয়াসের পজিটিভ বল ইলেকট্রনের নেগেটিভকে আকর্ষণ করে, একে বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল। সেই কুলম্বীয় আকর্ষণ বল আর ইলেকট্রন যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে সে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করে। আর একটা আকর্ষণ বল বাইরের দিকে সে অনুভব করে, তাকে বলা হয় কেন্দ্রাতিক বল, সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স এরা পরস্পরের সমান হয় বলে ইলেকট্রন সুস্থায়ীভাবে ঘুরতে পারে, নিউক্লিয়াসে এসে ধাক্কাও দেয় না বা নিউক্লিয়াস থেকে বেরিয়েও যায় না, পরমাণু কক্ষ থেকে বেরিয়েও যায় না। এর পরবর্তীকালে আমরা জানবো এর ত্রুটিটা আমি বলবো, তারপরেই পড়বে, তাহলে ভালো হবে। এই ত্রুটিটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখান পর্যন্ত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে করো। আমি 2-1টা কোশ্চেন তোমাকে বলছি, এই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। 1 নাম্বার, যে রাদারফোর্ড সোনার পাত কেন ব্যবহার করলেন? 1 নাম্বার হচ্ছে গোল্ড পাত কেন ব্যবহার করলেন? দু নাম্বার, এত পাতলা পাত কেন ব্যবহার করলেন? 0.0004 মিলিমিটার পাত কেন ব্যবহার করলেন? পাতলা লিখবে, পাতলা পাত কেন ব্যবহার করলেন? এই দুটো পয়েন্ট, এই কোশ্চেন দুটো একটু খোঁজার চেষ্টা করবে, অ্যান্সার না পারলে আমি তো বলেই দেবো। এছাড়া আর কি আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলটি লেখো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি লেখো, তা থেকে কি কি সিদ্ধান্ত তিনি পেলেন, কি কি পর্যবেক্ষণ তিনি পেলেন, এগুলো বলো। আর এর আগের ক্লাসে যেগুলো পড়ালাম, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোস্টার, আইসোডায়াফার, আইসো ইলেকট্রনিক, এইগুলো একটু দেখে নেবে। কোনো কোশ্চেন থাকলে আমাকে করো।